ঐক্যমত্যের বিষয়গুলোতে অন্তর্বর্তী সরকারের হাতে সংস্কার চায় গণ অধিকার পরিষদ, সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ আলী রিয়াজের। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ৩ সংগঠনের কর্মসূচি, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। জুলাই আন্দোলনের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় আরও 2 আসামি শনাক্ত, 25 মে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। জাতীয় আইনগত সহায়তা দিবসে দেশজুড়ে নানা কর্মসূচি, মামলার জট কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার, জানালেন আইন উপদেষ্টা। বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালুর দাবিতে লালমনিরহাটবাসীর অবরোধ খোলায় বাস শ্রমিকদের ধর্মঘট ভোগান্তি চরমে। ভারত পাকিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা, চতুর্থ দিনেও দুপক্ষের গোলাগুলি, দায়িত্বশীল আচরণের আহ্বান চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের। এবং চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে, 2 উইকেটে 17 রান পার, পেসার তানজিম সাকিবের অভিষেক একাদশে বিজয় ও নাইম। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া যুক্তি। যেসব সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হবে তার বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে বলে দাবি তুলেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আর কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, তরুণরা প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হবে। হাসান আল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহবুব তামিম। সংস্কার কমিশনগুলোর 166টি প্রস্তাবের বিষয়ে ঐক্যমত্য তৈরিতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বসে ঐক্যমত্য কমিশন। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে 35টি দল মতামত ও প্রস্তাব জমা দিয়েছে। তরুণরা প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমরা ইতিমধ্যে 39টি দলের কাছে থেকে মতামত চেয়েছিলাম, 35টি দলের কাছ থেকে মতামত পাওয়া গেছে। বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, আসুন আমরা সকলে মিলে সেই সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর করি। আর গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, যে কোনো মূল্যে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে ব্যক্তি বা দল নয়, দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। আলোচনার মাধ্যমে যেসব সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই তা বাস্তবায়নের দাবি জানান তিনি। যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, গণ অধিকার পরিষদের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, বৈঠক কতক্ষণ নাগাদ চলতে পারে এবং দলটির পক্ষ থেকে কোন কোন প্রস্তাব তুলে ধরা হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে বৈঠক কিন্তু 10:15 শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটি চলছে। আমরা যতটুকু খবর পেয়েছি সেটি 2টা পর্যন্ত চলতে পারে, আমরা এতটুকু জানতে পেরেছি, যদিও এখন পর্যন্ত শেষ হয়নি বলে আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ পরে হয়তো আর 10 থেকে 15 মিনিটের মধ্যে বৈঠকটি শেষ হবে, এতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি, আজকে যেসব বিষয়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনা তুলে ধরা হচ্ছিল, এর মধ্যে ছিল সংসদের মেয়াদ, যেটি ইতিমধ্যে 4-5 বছর ছিল, সেটিকে তারা হয়তো 4 বছর করতে পারেন এমন একটা প্রস্তাব করা হতে পারে। যদিও এর আগে অনেকগুলো রাজনৈতিক দলই কিন্তু সেটিকে 5 বছর রাখার পক্ষে মতামত দিয়েছিলেন। আরেকটি বিষয় সেটি তারা যেটি মতামত দিতে পারেন সেটি হচ্ছে পরপর 2বার প্রধানমন্ত্রী হওয়া যাবে, 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। সে ব্যাপারে গণ অধিকার পরিষদও কিন্তু এর আগে বলেছিলেন যে তারা 2বারের বেশি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না, এমনটাই কিন্তু তারা মতামত দিয়েছিলেন। সেই মতামতটি কিন্তু আজকেও তারা দিতে পারেন, এতটুকু কিন্তু
কিন্তু আমরা জানতে পেরেছি। এর বাইরে আরেকটি বিষয় তারা কথা বলতে পারেন, সেটি হচ্ছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ পার্লামেন্টের এই দুই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় সে ব্যাপারে গণ অধিকারের পক্ষ থেকে আজকে মতামত দেওয়া হতে পারে, এবং সেখানে কিন্তু তাদের যে কিভাবে সেটিকে বাস্তবায়ন করা হতে পারে, উচ্চ কক্ষে কারা থাকবে, নিম্ন কক্ষে কারা থাকবে, এবং কোন কক্ষের আসলে কতটুকু ক্ষমতা থাকবে আইন প্রণয়ন ক্ষেত্রে, সে ব্যাপারে কিন্তু তারা আজকে মতামত দিবেন। এবং আজকে আরেকটি বিষয়ে আলোচনা হতে পারে, সেটি হচ্ছে যে নির্বাচন সংস্কারের বিষয়, অর্থাৎ নির্বাচনগুলো অন্যান্য কয়েক বছর ধরে আমরা যেটি দেখেছি 3 টার্মে অন্তত পক্ষে নির্বাচন বলা যেত না, যেটিকে ফ্যাসিস্ট আমলের যে 3টি নির্বাচন, এই নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে কিন্তু কথা হতে পারে। একই সাথে এই যে আইন বিভাগ, বিচার বিভাগ এবং প্রশাসনিক বিভাগ, এই 3টি বিভাগকে আসলে কিভাবে পৃথক করা যায় এবং 3 বিভাগের মধ্যে আসলে ক্ষমতার এবং ভারসাম্য কিভাবে রক্ষা করা যায় সে ব্যাপারে তারা কিন্তু কথা বলবেন। এবং বিচার বিভাগে অর্থাৎ বিচারক সহ অন্যান্য সাংবিধানিক যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে প্রধানকে নিয়োগের ক্ষেত্রে কিভাবে সেগুলো নিয়োগ করা যায় সে ব্যাপারে একটি বিশেষ কমিশন গঠনের মাধ্যমে যে প্রক্রিয়া, সেটিকে আসলে সেই ব্যাপারে কিন্তু গণ অধিকারের পক্ষ থেকে আজকে মতামত দেওয়া হতে পারে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তিনি যেটি বলছেন যে 156টি বিষয়ের উপর মতামত দেওয়া হচ্ছে এবং যেগুলো বিষয়ে সবাই ঐক্যমত্যে পৌঁছবে সেগুলোকে এই সরকারের অধীনে বাস্তবায়ন করার দাবি জানাচ্ছে কিন্তু গণ অধিকার পরিষদ। তো আমরা কিছুক্ষণ পরে হয়তো বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জ্যোতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, গণ অধিকার পরিষদের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দেশব্যাপী বৃহত্তর 4 সাংগঠনিক বিভাগে সমাবেশ করবে বিএনপির 3 সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশের আগের দিন প্রত্যেক বিভাগেই বিষয়ভিত্তিক সেমিনারও করবে সংগঠনগুলো। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জানান, আগামী 10 মে চট্টগ্রাম, 17 মে খুলনা, 24 মে বগুড়া ও 28 মে ঢাকায় সমাবেশ হবে, যা শুধু রাজনৈতিক কর্মসূচি নয় বরং একটি জনভিত্তিক, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি হবে। প্রশ্নের জবাবে যুবদল সভাপতি বলেন, ফ্যাসিবাদের দোসররা জামায়াত ও এনসিপির মতো রাজনৈতিক দলে আশ্রয় নিয়েছে। সংগঠনে থেকে যারা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। কিছু ঘটনা কিন্তু ঘটছে, আমরা কিন্তু অস্বীকার করছি না। আওয়ামী লীগ যেমন ডিনায়াল পদ্ধতিতে ছিল, আমরা কিন্তু ডিনাই করছি না, আমরা স্বীকার করছি, দায়িত্ব নিচ্ছি, বহিষ্কার করছি, কারো বিরুদ্ধে মামলা করছি, অ্যারেস্ট করাচ্ছি। আমাদের বিশ্বাস, বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের এই আয়োজন কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সেতুবন্ধন, একটি জনভিত্তিক, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি প্রস্তর। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ফুটেজ হাতে পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নতুন করে শনাক্ত করা হয়েছে আরও 2 জনকে। 25 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 12 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল। তন্দ্রা তারুণের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন ঢাকার অদূরে আশুলিয়া থানায় 6 তরুণকে গুলি করা হয়। পরে 5 মরদেহ ও জীবিত একজনকে আগুনে পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করে পুলিশ সদস্যরা। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জানায়, আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ পাওয়া গেছে। নতুন করে আরও 2 জনকে শনাক্ত করা হয়েছে। তাই ট্রাইব্যুনাল 1 মাস সময় বাড়িয়ে 25 মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এই ঘটনায় হাজির করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম, ওসি আরাফাত হোসেনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে
তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম, অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। এদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় হাজির করা হয় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। আগামী 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। অন্যদিকে রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনেও জুলাইয়ের 20 তারিখ দাখিলের নির্দেশ দেওয়া হয়। এছাড়া আরেক হত্যা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী দীপুমণি প্যারোলের আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 4 মামলায় 13 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এদিকে জুলাই অগস্ট আন্দোলনে ধানমন্ডি থানার হত্যা মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী কাদিজা আক্তার উর্মিকে ধানমন্ডি থানার মামলায় এবং মিরপুর থানার মামলা ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাদের প্রত্যেককে সিএমএম আদালতে হাজির করে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তারা। তাদের প্রত্যেকেই কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে ছিলেন। আইনগত সহায়তা প্রদান সংস্থাকে আগামী 6 মাসের মধ্যে 1 লাখ মামলা নিষ্পত্তির সক্ষমতায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আইনগত সহায়তা দিবসের উদ্বোধনে একথা বলেন তিনি। জেলা লিগ্যাল এইডে 3 জন করে বিচারক থাকবে জানিয়ে তিনি বলেন, মামলা জট কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেউ হয়রানির উদ্দেশ্যে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপদেষ্টা। আলোচিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে। 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে এবং আগামীতে যদি সেই পর্যন্ত আমরা থাকি তাহলে অন্তত 2 লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করব। এবং আমি মনে করি এটা বাংলাদেশের বিচার প্রার্থী মানুষের জন্য একটা অনেক বড় একটা সুবিধা তৈরি করবে। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। এই স্লোগানে ঢাকা, সিরাজগঞ্জ, সাতক্ষীরা সহ সারা দেশে পালন করা হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবস উপলক্ষে সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলা। সকালে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সাতক্ষীরায় অনুষ্ঠিত হচ্ছে লিগ্যাল এইড মেলা। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আছে বিনামূল্যে আইন সহায়তা প্রদান, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা। আমরা বেসিক্যালি কাজ করি হচ্ছে মানুষদেরকে আইনগত পরামর্শ প্রদান করি, সেটা অবশ্যই বিনামূল্যে। আর সেই সাথে হচ্ছে আমাদের কাছে যখন আবেদন আসে আমরা এডিআর এর মাধ্যমে আপোষ মীমাংসা করার চেষ্টা করি এবং প্রয়োজন হলে যদি মনে হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনাস্থল পরিদর্শন করি এবং সরেজমিনে মীমাংসা করার চেষ্টা করি। অনেকে মনে করে যে এখানে খরচ নাই, বিনা পয়সায় এখানে সাহায্য পাওয়া যাবে কিনা, আসলে ভুল জানা। এটা আসলে এখানে আসলে যে ন্যায় বিচার পাওয়া যায় এটাই সত্য। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় প্রধান আসামি হিটু শেখ সহ অন্যান্যরা আদালতে উপস্থিত ছিলেন। সোমবার মামলার 3 থেকে 5 নম্বর সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। আগামীকাল আরও 10 সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। সোমবার সকালে আসিয়ার চাচা, স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও এক ছাত্র সাক্ষ্য দেন। এ মামলায় 13 এপ্রিল চার্জশিট দাখিল করে পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। মাগুরার চাঞ্চল্যকর আচিয়া হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে 3 জন সাক্ষীকে আমরা উপস্থাপন করেছি এবং আসামি পক্ষে সাক্ষীদের জেরা সম্পন্ন করেছে। দেখছেন সংবাদ দুপুর।
দর্শক, এই মুহূর্তে কথা বলছেন নুরুল হক নূর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। 166টি যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল এবং তার বাইরেও যে আরো বিভিন্ন বিষয়ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনাগুলো আমরা এখানে করেছি। কিছু কিছু বিষয় আমরা আজকে আলোচনা নিয়ে এসেছি। আর ওই 166টির মধ্যে যেখানে আমরা 127টিতে একমত ছিলাম, 15টিতে আমরা একমত ছিলাম না, 23টিতে আমরা আংশিক একমত ছিলাম, সেগুলোর জায়গা থেকে আমরা 8টিতে মোটামুটি একমত হয়েছি। তাহলে সেদিক থেকে বলা যায় যে 135টাতে আমরা মোটামুটি একমত। আরো যে বিষয়গুলোতে আমাদের আংশিক দ্বিমত রয়েছে, সেগুলো আমরা একটা বিষয় বলেছি যে আলাপ আলোচনার ভিত্তিতে অন্য দলেরও মতামত নিয়ে যদি সেগুলোতে একটা ঐক্যমতের জায়গা আসা যায়, সেখানে আমরাও আমাদের মতামত থাকবে। একই সাথে আমরা বিশেষ করে ওই 166টির বাইরে যেমন আজকে একটা নতুন বিষয়কে আমরা তাদের দৃষ্টিতে এনেছি যে আপনারা জানেন যে আমাদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস থাকে, যদি এটা জনপ্রশাসন কমিশনের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা বলেছি যে যেহেতু স্বাভাবিকভাবে একটা বাচ্চার গ্রোথ এবং তার ব্রেনের বৃদ্ধি থেকে শুরু করে 2 বছর সময়টা গুরুত্বপূর্ণ, সেই জন্য অন্তত একটা বাচ্চা জন্মগ্রহণ করা থেকে 2 বছর পর্যন্ত আসার জন্য অন্তত মায়েদের ক্ষেত্রে যে আপনার অফিস সময়টা যেন অর্ধেক করা হয়, এটা আমরা তাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জানিয়েছি। কারণ একটা ভবিষ্যৎ মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য অবশ্যই এই ক্ষেত্রে আমাদের তো একটু গুরুত্ব দেওয়া উচিত। দর্শক, গণ অধিকার পরিষদের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফ করছিলেন নুরুল হক নূর। আমরা সেখানেই ছিলাম। গাজীপুরের বাসন থানা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী, শিশু সহ একই পরিবারের দগ্ধ 5 জনের একজন মারা গেছে। রাতেই তাদের ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সকালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। বাকি 4 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। সহকর্মী নজরুল ইসলাম ও মোহাম্মদ আলাউদ্দিনের সহায়তায় জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। প্রতিদিনের মতোই সব কাজ শেষ করে রাতের খাবার রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন বাড়ির নারী সদস্যরা। সঙ্গে ছিলেন 1.5 বছর বয়সী আয়ান এবং রান্নার কাজে সাহায্য করছিলেন 10 বছর বয়সী তানজিলা। চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনে নেমে আসে এক দুঃস্বপ্নের রাত। বিকট শব্দে বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। মুহূর্তে আগুন ধরে যায় সারা ঘরে। দগ্ধ হয় রান্নাঘরে থাকা 5 জন। রবিবার সন্ধ্যা 7টার দিকে বাসন থানার মুগরখাল এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের রাত 11:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। এরই মধ্যে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে 30 বছর বয়সী সীমা। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আকাশ বাতাস। শরীরে ভ্রাষ্টর আগুনটা যে ওইটা ওনার শরীরে একবার পড়ছে, পরে ওই যে আরো যে 4 জন আসছিল কাছে, ওই 4 জন, একটা বাচ্চা, শিশু বাচ্চা 20 মাসের মনে, আর একটা হয়েছে 8 বছরের মেয়ে, আর 2 জন বয়স্ক মহিলা, একজনের গর্ভবতী 4 মাসের বাচ্চা পেটে। শরীরের 90% মতো উনি জ্বলছে গেছে। তারপরেও তো চেষ্টা থাকি, যেমন একটা মেয়ে 3.5 বছর বয়স। চিকিৎসকরা বলছেন দগ্ধদের চিকিৎসা চলছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। একজন পেশেন্ট এক্সপায়ার অলরেডি করেছে, আর 2 জন অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিটে তারা এখানে চিকিৎসার অবস্থায় রয়েছেন। আর যে 2 জন তাদের জন্য আমরা আসলে আমাদের ফুল এফোর্ট আমরা দিচ্ছি যেন তাদেরকে আমরা সেভ করতে পারি। এমন দুঃস্বপ্নের রাত যেন কারো জীবনে না আসে, এমনটাই চাওয়া বিস্ফোরণে দগ্ধ পরিবারের স্বজনদের। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। লালমনিরহাটে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকেই চালুর দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে এলাকাবাসী। এতে রেল চলাচল বন্ধের পাশাপাশি সড়কেও যানজট দেখা দিয়েছে। এদিকে ভোলায় বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে ভোলা চরফ্যাশন মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিক ইউনিয়ন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারফের রিপোর্ট।
সরাসরি বুড়িমারি থেকে বুড়িমারি এক্সপ্রেস চালুর দাবিতে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট। সোমবার সকাল থেকে স্থানীয়রা হাতীবান্ধা মেডিকেল মোড়ে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এর ফলে দূরপাল্লার বাস ও ট্রাক সহ সব ধরনের ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। গেল 21 এপ্রিল থেকে একই দাবিতে হাতীবান্ধা পাটগ্রামের সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এর ফলে লালমনিরহাট বুড়িমারি রুটের 4টি উপজেলায় গত 8 দিন ধরে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু না হওয়া পর্যন্ত অবরোধ চলমান থাকবে বলে জানায় স্থানীয়রা। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি পুনরায় বাস্তবায়ন না হয়, চালু না হয়, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই রেল কর্তৃপক্ষ আজকের এই অবরোধ থেকে যেন তাদের টনক নড়ে, তাদের উদাসীনতা থেকে তারা যেন সরে দাঁড়ায়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস ও ট্রাক আটকা পড়েছে এবং চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। অনেক ভোগান্তি, আমাদের গাড়ির মধ্যে কোনো যাত্রী না, আমরা খাইলে গাড়ি নিয়ে যাচ্ছি। তাদের রেলের সমস্যা রেলের সমাধান করবে, আমাদের রোডে কি? কালকের থেকে 4টার সময় আসছি, এখানে এ পর্যন্ত যাইতে পারিনি। খাওয়া দাওয়া তো সবকিছু গাড়িতে, খুব কষ্ট হইতেছে। এদিকে ভোলার চর ফ্যাশনে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সিএনজি অটোরিকশা ও বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে ভোলা চর ফ্যাশন মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার বিকেল থেকে এ ধর্মঘট চলছে। সিএনজি চালকেরা আমাদের বাস শ্রমিকদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে এবং সেই হামলায় আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই কর্মসূচি এবং এইটার যথাযথ বিচার আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। ধর্মঘটের কারণে সকাল থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমাদের তো অসুবিধা হচ্ছে, আমরা দৌলতখা যাব, বাস চলাচল কারণে আমরা অফিস টাইমলি করতে পারতেছি না, এজন্য আমাদের খুবই সমস্যা হচ্ছে। বাস না থাকাতে আমাদের যেতে হচ্ছে অটোতে ডাবল ভাড়া গুনতে হচ্ছে। এদিকে বাস শ্রমিকদের মারধরের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এ সময় অন্যান্য বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভিয়েতনাম থেকে আমদানি করা আরো 20,000 টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদপ্তর। সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গেল 3 ফেব্রুয়ারি সম্পাদিত J2G চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে 20,000 টন আতপ চাল নিয়ে MV থাই বিন 09 জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছয়। চালের নমুনা পরীক্ষা করে খালাস কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে দেশটি থেকে মোট 1 লাখ টন চাল দেশে এলো। ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণের 200 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ সাবেক সচিব ও উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার সহ 15 জনকে আসামি করে 6টি মামলা করেছে দুদক। এসব মামলায় উদ্দীপনের নির্বাহী পরিচালক বিদ্যুৎ কুমার বসু ও ভাইস চেয়ারম্যান জাকিয়াকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হতদরিদ্র মানুষ থেকে অর্থ সংগ্রহ করে পরে প্রকল্পের নামে লুটপাটের প্রমাণ পেয়েছে দুদক। মিহির কান্তি মজুমদারের ছোট ভাই সাবেক অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারের বিরুদ্ধেও অনুসন্ধান করছে দুদক। আগামী 2-1 দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টির পর রাজধানী সহ সারা দেশের তাপপ্রবাহ কমে যাবে। বৃষ্টির প্রভাব থাকতে পারে বুধবার পর্যন্ত। সোমবার আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান এ তথ্য জানান। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আপনারা দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা চতুর্থবার নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে জড়ালো ভারত পাকিস্তানের সীমান্ত রক্ষীরা। পুঞ্জ সেক্টরের প্রথমবার গোলাগুলিতে জড়ায় দুপক্ষ। এজন্য পাকিস্তানকে দায়ী করে বিবৃতি দিয়েছে ভারত।
তবে নয়াদিল্লির আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে সিমলা চুক্তি স্থগিতের হুমকি দিয়েছে ইসলামাবাদ। আর উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। আরবি তাফসীর রিপোর্ট। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের লাইন অফ কন্ট্রোলে ক্রমেই বাড়ছে সংঘাত। প্রতিদিনই লড়াই বা গুলি বিনিময়ের ঘটনা ঘটছেই। টানা চতুর্থ দিনের মতো রাতভর পুঞ্চ সেক্টরে হয় গুলি বিনিময়। ভারতের অভিযোগ, অস্ত্রবিরতি লঙ্ঘন করে কুপাওয়ারা ও পুঞ্চ জেলায় লাইন অফ কন্ট্রোলে গুলি ছোড়ে পাক সীমান্তরক্ষীরা। পেহেলগামে পর্যটক সহ ২৬ জন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনের স্কেচ সামনে এনেছে কাশ্মীরের প্রশাসন, যাদের ২ জন পাকিস্তানি ও ১ জন কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা। তবে তাদের বিষয়ে তথ্য দিতে পারলে ২০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে প্রশাসন। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় যে উত্তেজনা ছড়াচ্ছে তাতে পাকিস্তানের হাত নেই, শুরু থেকেই দাবি করে আসছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রোববার বলেন, সিন্ধু বন্টন চুক্তি লঙ্ঘন করলে উল্টো ভারতও বিপর্যয়ের মুখে পড়বে। মোদী সরকার রাজনৈতিক ফায়দা আদায়ে পানিযুদ্ধে জড়াতে চাইছে বলে অভিযোগ তার। এ অবস্থায় ভারত তার আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করার মতো পদক্ষেপ নেবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশরাক দারের সঙ্গে ফোনালাপে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি। আর দুদেশকে দায়িত্বশীল সমাধানের পথ খোঁজার তাগিদ দিয়ে হোয়াইট হাউস জানায়, পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানে নিরসনের পক্ষে যুক্তরাজ্য। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।